স্বাগত জানাচ্ছি নির্বাচনী পথ চলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনামগুলো। এবার অফিস শুরু করলেন তারেক রহমান। গুলশান কার্যালয়ে দেশের সমস্যা সংকট নিয়ে আলোচনা। অন্তর্ভুক্ত হলেন ভোটার তালিকায়। নির্বাচন করবেন ঢাকা 17 আসন থেকেও। দেশকে অস্থির করে নির্বাচন বানচালের চেষ্টায় কিছু লোক। অভিযোগ মির্জা ফখরুলের। সবাইকে সতর্ক থাকার আহ্বান। ভোটে এআইয়ের অপব্যবহার নিয়ে বিএনপির উদ্বেগ। জামাতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ। রাষ্ট্র সংস্কার প্রস্তাবে দুই দলের মিল থাকায় ফলপ্রসূ হওয়ার আশা নেতাদের। আজকালের মধ্যেই চূড়ান্ত সমঝোতা। হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। বিভাগীয় শহরেও অবস্থান। শুটার ফয়সালে দুই সহযোগী ভারতে আটক। এ সরকারের আমলেই ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। এবং কৃষি সমৃদ্ধ রাজশাহীতে পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। পিছিয়ে শিল্পায়নেও। প্রতি বছর বাড়ছে উচ্চশিক্ষিত বেকার। সঠিক পরিকল্পনা ও বরাদ্দ নিশ্চিতের তাগিদ। মামুরবুটা পাঁচতেই পাচ্ছ না, আবার বুললে পারে বুলবেহেনি বুলছে। দর্শক, আমার ভাষা শুনে খুব সহজেই অনুমান করতে পারছেন আমরা কোন অঞ্চলে চলে এসেছি। পদ্মাপাড়ের শহর, বিশ্বের শান্তি শহর, পরিচ্ছন্ন শহর রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। আজকে আমরা চলে এসেছি রাজশাহীতে। আগেই জানিয়েছি এই রাজশাহীতে রয়েছে 6টি সংসদীয় আসন, আর এই মুহূর্তে আমরা বাগমারা উপজেলায় অবস্থান করছি, অর্থাৎ যেটি রাজশাহী সংসদীয় 4 আসন। যদিও শান্তির শহর, পরিচ্ছন্ন শহর বলা হলেও এর মধ্যে রয়েছে নানা ধরনের সমস্যা, সংকট। সেই সম্ভাবনা, সংকট আর নানা ধরনের যে গল্প, সেটি আসলে আজকে আমরা শুনবো। এখানকার একটি যে গ্রামীণ চায়ের আড্ডায়, সেই গ্রামীণ চায়ের আড্ডায় আজকে আমরা চলে এসেছি। এখানে নানা শ্রেণী পেশার মানুষকে আমরা লক্ষ্য করছি, নানা বয়সী মানুষকে আমরা লক্ষ্য করছি। তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব এই রাজশাহী জনপদে তাদের কি কি সংকট আছে, কি কি দাবি দেওয়া আছে, এবং নানা ধরনের দুঃখ দুর্দশার গল্প তাদের কাছ থেকে শুনবো। প্রথমেই তরুণদের দিয়ে শুরু করতে চাই। তরুণদের উপর নির্ভর করে নতুন বাংলাদেশ আমরা আজকে পেয়েছি। আপনি সামনে যে নির্বাচন, নিশ্চয়ই ভোট দিতে যাবেন, কেমন লাগছে সব মিলিয়ে? জি, আমি একজন নতুন ভোটার, তো সেই হিসাবে ভোট দিতে যাওয়ার জন্য সামনে যে ভোটার, তো আমি বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত আর কি। আপনি এবারই প্রথম ভোটার হয়েছেন? জি, আমি নতুন ভোটার, সামনে আমার প্রথম ভোট হবে আর কি। এই যে আপনার প্রথম ভোট দেবেন জীবনে, এই আপনার ভোটের, আপনার রায়ে কিন্তু জনপ্রতিনিধি নির্বাচন হবে, নতুন সরকার নির্বাচিত হবে। নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা হচ্ছে নতুন সরকার এসে একটা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, এবং একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এটাই আমরা নতুন সরকারের কাছে কামনা করি। জি, ধন্যবাদ। এই যে আপনার কি মনে হয় সামনে কেমন বাংলাদেশ আপনি পেতে চান? যে আমি সামনে এমন বাংলাদেশ পেতে চাই যেখানে কোনো অবিচার থাকবে না, ন্যায় বিচার থাকবে, এরকম একটা সুস্থ সুন্দর বাংলাদেশ চাই, এবং যেখানে কোনো প্রকার বিশৃঙ্খলা থাকবে না। আমরা স্বাধীনভাবে চলতে পারবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো, এরকম একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র চাই। জি, অসংখ্য ধন্যবাদ। ঘুষ, দুর্নীতি মুক্ত, অপরাধ মুক্ত একটি বাংলাদেশ তারা পেতে চান, তরুণদের প্রত্যাশা। কথা বলছিলাম তরুণদের সাথে, একটু প্রবীণদের সাথেও কথা বলতে চাই, জানার চেষ্টা করব এই যে সামনে নির্বাচনে আপনারা কি ভাবছেন, আপনাদের অভিজ্ঞতা, আপনার প্রবীণ মানুষ, আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের চিন্তা এবং আমাদের ভাবনা থেকে যা আমি বলতে চাই, সেটা হচ্ছে এমন একটা সরকার আগামী দিনে গঠন করুক, সরকার আসুক, যেখানে জনগণের মৌলিক অধিকার সুরক্ষা থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সমাজের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ শান্তি এবং নিরাপত্তা ভোগ করবে। জি, ধন্যবাদ। আপনি কি যোগ করতে চান? যে আমি আরও যোগ করতে চাই যে আসলে বাংলাদেশ দুর্নীতিতে যেহেতু ছেয়ে গেছে, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা আশা করছি। তা এই লক্ষ্যে সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করে, এটা আমাদের অভিপ্রায়। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।
জি, অসংখ্য ধন্যবাদ। সবারই তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে তাদের যে অভিব্যক্তি, তাদের যে চাওয়া পাওয়া, সেটি তারা বলছিলেন। এই যে বরেন্দ্র অঞ্চল, রাজশাহী অঞ্চল, রাজশাহীতে রয়েছে নানা রকম সংকট সম্ভাবনা। রাজশাহী একটি শিক্ষানগরী বলা হয়, রাজশাহীতে অনেক কিছু সম্ভাবনায় রয়েছে, তবে সেই কাঙ্ক্ষিত যে শিল্পায়ন সেটি আসলে গড়ে তোলা সম্ভব হয়নি বলে এখানকার মানুষ আসলে অভিযোগ করছেন। কথা বলতে চাই, আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমার নাম মোহাম্মদ রাশেদুল হক ফিরোজ, আমি সাংবাদিকতা করি। জি, ধন্যবাদ। আমরা একজন সংবাদকর্মীকে পেয়ে গেছি। এই যে সামনে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই উত্তরাঞ্চলের একটি প্রাণকেন্দ্র রাজশাহী, এই রাজশাহীতে কাঙ্ক্ষিত কি শিল্পায়ন হয়েছে আপনাদের কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে এক সময় ছিল রাজশাহী মানে রেশম বস্ত্রের জন্য বিখ্যাত ছিল, নামকরা ছিল, কিন্তু 60-এর দশকেও আমরা দেখেছি রাজশাহী অঞ্চলে কিছু পাটকল, চিনিকল, টেক্সটাইল এগুলো শুরু হয়েছিল, মাঝখানে এসে এগুলো আসলে বন্ধ হয়ে গেছে। মানে যার কারণে আমাদের এই রাজশাহী অঞ্চলটা মানে বেকারত্ব খুবই একটা প্রকট আকার ধারণ করেছে। বেকারত্ব দূরীকরণের জন্য রাজশাহী অঞ্চলে সেই রকম কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি, যার কারণে এই অঞ্চল আসলে আমাদের বেকারত্ব বেড়েই চলেছে। একটি বিভাগীয় শহর এবং প্রায় সমৃদ্ধ, অনেক বিষয় সমৃদ্ধ রাজশাহী, কেন আসলে শিল্পায়ন গড়ে উঠলো না? এতদিনে নানা ধরনের কথা, নানা ধরনের গল্প কিন্তু আমরা শুনেছি, কেন গড়ে উঠলো না? জনপ্রতিনিধিরা কি কাজ করেনি? আসলে সেভাবে বলতে গেলে জনপ্রতিনিধি যারা আমরা দেখেছি রাজশাহী অঞ্চলের অনেক মানে যারা জনপ্রতিনিধি ছিল এর আগে, অনেকে এমপি মন্ত্রী ছিলেন, তাদেরকে শিল্পপতিও বলা হতো, কিন্তু তারা রাজশাহী অঞ্চলের কোনো শিল্প নিয়ে তারা আসলে ভাবেননি, যার কারণে রাজশাহী অঞ্চল মানে এখানে সম্ভাবনা থাকা সত্ত্বেও এই অঞ্চলটা শিল্পায়নের দিকে অনেক পিছিয়ে আছে। জি, এই যে শিল্পায়নের দিকে পিছিয়ে আপনারা, রাজশাহী পিছিয়ে আছে, এই যে জনপদ, সমৃদ্ধশালী একটি জনপদ, আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? সামনে যে নতুন সরকার আসছে তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, কি কি অ্যাড্রেস করবেন আপনি? জি, ধন্যবাদ। আমি একজন জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান। আমি প্রথমে বলতে চাই যে এই নদীমাতৃক বাংলাদেশে মূলত আমরা পদ্মা নদীটাকে সঠিক ইউটিলাইজ করতে পারছি না। নৌপথে পরিবহন কষ্ট সবচেয়ে কম, কৃষক সবচেয়ে কম খরচে নৌপথেই মাছ, ফসল এবং ভারী জিনিসপত্র সব কিছু পরিবহন সারা বাংলাদেশে করা সম্ভব। এইটা ড্রেজিংয়ের মাধ্যমে এবং রাজশাহীতে একটা নৌবন্দর যদি গড়ে উঠতো, তাহলে আমি মনে করি নারায়ণগঞ্জ বা চিটাগাংয়ের মতো আমরা একটা সমৃদ্ধ নগরী পেতাম। কিন্তু আমরা তো জানি যে সুলতানপুর যে নৌবন্দর মহা সমারোহে সেটি আসলে উদ্বোধন করা হয়েছিল, সেটি কি কাজ করছে না? না, রাজশাহীতে এই পদ্মা নদী কোনো কাজে ব্যবহার হয় না এবং এখানের আপনার সীমান্তটা খুব একটা নিরাপদ না। এটা মাদকের একটা রুট এবং গরুর চোলাচালানের একটা রুট। এইখানে আপনার ড্রেজিংয়ের মাধ্যমে গোটা দেশের সাথে একটা সঠিক যোগাযোগ ব্যবস্থা তৈরি করে এখানে যদি শিল্প কারখানা, সিমেন্ট কারখানা সহ, যেহেতু গ্যাসের লাইন এখন রাজশাহীতে আছে, সকল কিছু করা সম্ভব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, রাজশাহীতে যারা টাকা ইন্ডাস্ট্রি করার মতো আছে, যারা শিল্পপতি আছে, যারা সাবেক এমপি মন্ত্রী আছে, তারা নিজেরা কোনো শিল্পায়ন রাজশাহীতে নিজেরাই ভূমিকা নেয় না। অত্যন্ত লজ্জার বিষয়, গোটা রাজশাহী মিলে সিএনজি গ্যাস নিতে একটা পাম্পে 100-200 গাড়ি ভিড় করতে হয়, যেখানে শহরের 4 ধারে আপনার সিএনজি স্টেশন করা সম্ভব। এবং আমি মনে করি যে রাজশাহীতে আমরা বাগমারাতে বাসা, আমাদের বাগমারাকে এগিয়ে নিতে গেলে বাগমারাতে কোন প্রোডাক্টগুলো আমরা সারা দেশে সরবরাহ করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, এই দিকে আমাদের কাজ করতে হবে। যেমন আমরা পান নিয়ে কথা বলতে পারি, পান আমরা ইন্টারন্যাশনাল কোয়ালিটির পান আমরা সাপ্লাই করতে পারি বিশ্ববাজারে। সেখানে আমরা ঢাকা সহ এমনকি মিডল ইস্টেও আমাদের পানের চাহিদা আছে, সেটা আমরা সারা দেশে সঠিকভাবে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্টকে এখানে এটা নিয়ে কাজ করতে হবে। তারপর আপনার রাজশাহীতে আমরা বাগমারাতে তাহিরপুরের পেঁয়াজ, আপনারা নাম শুনেছেন, তাহিরপুরি পেঁয়াজ নামের একটা জাতি আছে, যেটা আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম পেঁয়াজ আমরা কিন্তু এখান থেকে সরবরাহ করি। অথচ এই শিল্প বা এটার চাষের পেছনে কৃষকদের কোনো সহযোগিতা এ পর্যন্ত পাওয়ার কথা আমার জানা নেই। এছাড়াও ধরেন আমরা কৃষকরা মাঝে মধ্যে আলু চাষ করে বিপদে পড়ে যায়, এক সিজন অনেক দাম হয় আর এক সিজন সিন্ডিকেটের কারণে দাম হয় না, আলু পচে যায়, কোল্ড স্টোরেজের ভাড়া ওঠে না। এখানে কোনো পটেটো রিলেটেড এমনকি কোনো চিপস ইন্ডাস্ট্রিও গড়ে ওঠেনি। এখানে রাজশাহী একটা ম্যাঙ্গো সিটি বলে,
এখানে ম্যাঙ্গো পাল্প তৈরি করা বা ম্যাঙ্গো জুস তৈরি করা প্রোডাকশনের এখন পর্যন্ত কোনো শিল্প কারখানা, কোনো উদ্যোক্তা এখনো হাতে নেয় না। নানাবিধ যে সংকট, সেই সংকটের কথাই তিনি বলছিলেন, অর্থাৎ যে কাঙ্ক্ষিত যে শিল্পায়ন আম এখানে করা হয়েছে, এই অঞ্চলে পানের বরজ আছে অনেকগুলো, অর্থাৎ পান যে চাষ হয় সেটি আছে, অথচ সেই কাঙ্ক্ষিত যে শিল্পায়ন সেটি গড়ে তোলা সম্ভব হয়নি। আপনার কি মনে হয় আর কি কি সংকট আছে শিল্পায়নে ছাড়াও? কাঙ্ক্ষিত যে কর্মসংস্থান যুবকদের, সেটি কি হয়েছে? না, ওটা হয়নি। আমাদের বাগমারা পান অনেক চাষ হয়, কৃষক অনেক মার খাইছে, পানের দাম পায়নি। কেন পাচ্ছে না ন্যায্য মূল্য কৃষক? এরা কেন পাচ্ছে না, এটা তো আমরা সরকারের কাছে দাবি। আর সিন্ডিকেটের কারণে এই পানের দাম পাচ্ছি না। আমাদের পানের অনেক খরচা হয়, অথচ পানের টাকা পায় না, আর পান অনেক পচে যাচ্ছে। পচার কারণে কৃষক দাম পাচ্ছে না, এদিকে দামও কম, এদিকে নষ্ট হয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রত্যাশা। এবারও কৃষক অনেক পিছিয়ে আছে খালি পান। আবার এবারও বাগমারা আমাদের মনে করেন যে মাছ, আলু, পেঁয়াজ, পান, ধান সব ধরনের ক্ষেত হয়, কিন্তু আমরা আলুর দাম পাইনি, পানের দাম পাইনি। এই কারণে আমরা কৃষক অনেক মার খাওয়া গেছে, অনেক পিছিয়ে আছি। ধন্যবাদ। নানা ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে। আমার হাতের ডানে একটু যেতে চাই, একটু কথা বলার চেষ্টা করব। এই যে রাজশাহীতে সমৃদ্ধশালী একটি নগরী, অথচ এখানে যে কাঙ্ক্ষিত শিল্পায়ন সেটি বলা হচ্ছে যে নানা ধরনের যে কৃষিভিত্তিক যে শিল্পায়ন সেটি আসলে করা হয়নি বা গড়ে ওঠেনি। এতদিনে কেন হলো না? আর কি কি সংকট আছে এই খাতে, আপনার কি মনে হয়? আমি মনে করি যে এইখানে এই অঞ্চলে যদি যোগ্য নেতা বা নেতৃস্থানীয় লোক থাকতো তাহলে তারা এ বিষয়ে উদ্যোগ নিত, কিন্তু যারা ছিলেন গত কয়েক বছরে তারা এগুলির দিকে কোনো নজর দেননি, আর যার কারণে কৃষির প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। অথচ আমরা জানি যে প্রায় 65% মানুষ এই জেলার কৃষির উপর নির্ভরশীল। এই জন্য কৃষকেরা সব দিক দিয়ে মার খাচ্ছে, এবং কৃষি খাতে সার, ঔষধ সহ বিভিন্ন জিনিসের অগ্রমূল্য এবং ক্রয় ক্ষমতার বাইরে থাকার কারণে কৃষকেরাও পর্যাপ্ত পরিমাণে সার এবং কীটনাশক পায় না, যার কারণে তারা ফসলও ভালো করতে পারে না। এই জন্য আমি মনে করি যে যারা ক্ষমতায় যাবেন তাদের প্রয়োজন আগে বাগমারাতে কৃষির উপর তাদের ট্রেনিং দেওয়া এবং বিভিন্ন বিষয়ে তাদেরকে সজাগ করে তৈরি করা এবং গঠনমূলকভাবে তাদের যা প্রয়োজন সেগুলি সরকার মেটানো, এবং এটা সময়ের দাবি। জি, ধন্যবাদ। এই যে বলা হচ্ছে যে কর্মসংস্থান, অর্থাৎ এই শিল্পায়নটা না হওয়ার কারণে কাঙ্ক্ষিত যে কর্মসংস্থান সেটি আসলে গড়ে তোলা সম্ভব হয়নি। এতদিন আমরা নানা উন্নয়নের গল্প কিন্তু শুনেছি, আসলে সংকটটা কোথায়, আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম। আসলে সংকটের বিষয়টা অনেকেই বলেছেন। আমি মূল সংকট যেটা লক্ষ্য করতেছি যে এখানে বহু গ্রেট লিডারের উত্থান পতন হয়েছে, কিন্তু কেউ এই নিভৃত বাগমারাকে নিয়ে কখনো ভাবেননি। সবাই ভাবেন আমরা লর্ড হব, সবাই ভাবেন যে আমরা নিজেকে আখের গোছাবো। এটা করতে গিয়েই বাগমারার এই দুর্দশা। সুতরাং সামনে নির্বাচনে আমরা চাই সৎ, যোগ্য, নির্ভীক এবং ন্যায় শাসন প্রতিষ্ঠার একজন যোগ্য মানুষ বাগমারা সহ গোটা বাংলাদেশে আসুক, এবং বাংলাদেশের মানুষ এখানে একটা ন্যায় বিচার পাক, এবং কাঙ্ক্ষিত মানের সকল সুব্যবস্থা এখানে নির্ধারিত হোক। জি, অনেক ধন্যবাদ। নানা রকম যে সংকট সম্ভাবনার কথা আমরা শুনছিলাম এই অঞ্চল নিয়ে, নানা ধরনের অভিযোগ কিন্তু এসেছে, মাদক থেকে শুরু করে সন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের যে শিল্পায়ন, কর্মসংস্থান সেটির বিষয় এসেছে। এখানে উপস্থিত আছেন আমাদের রাজশাহী ব্যুরো চিফ, আমার সহকর্মী সাইফুর রহমান রকি, সময় সংবাদের তিনি কাজ করছেন এই অঞ্চলে। রকি, এই যে নানা ধরনের সমস্যা এবং সংকটের কথা উঠে আসলো, আপনি তো এই জনপদ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন, সেই প্রতিবেদনে আপনি কি কি বিষয় উঠিয়ে আসার চেষ্টা করেছেন? আমি এই প্রতিবেদনে আসলে উঠে নেওয়ার চেষ্টা করেছি প্রথমত আমাদের জেলার সবচেয়ে বড় যে সংকট সেটি হচ্ছে কর্মসংস্থানের সংকট। আমি আমার এই রিপোর্টে সেটি এনেছি। পাশাপাশি এটি যেহেতু সীমান্তবর্তী জেলা, এখানে একটি মাদকের দৌরাত্ম্য আছে, সেটি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মাদকের যে দৌরাত্ম্যের কারণে কতটা ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেটি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ রকি। আমরা আপনার তৈরি করা যে প্রতিবেদনটি, অর্থাৎ সহকর্মী সাইফুর রহমান রকির একটি তৈরি করা প্রতিবেদন রয়েছে এই অঞ্চল নিয়ে, সেই প্রতিবেদনটি আমরা এখন দেখে নেব।
সীমান্তবর্তী জেলা পদ্মাপাড়ের নগরী হিসেবে পরিচিত রাজশাহী। প্রমত্তা এই নদীকে ঘিরে গড়ে উঠেছে নগরবাসীর বিনোদনের অন্যতম অনুষঙ্গ। নানা ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক রাজশাহী বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে। দেশের প্রথম বরেন্দ্র জাদুঘর, পুঠিয়া রাজবাড়ি, শাহ মখদুম মাজার, বাঘা শাহী মসজিদ সহ অসংখ্য প্রাচীন নিদর্শন স্বতন্ত্র জেলা হিসেবে পরিচিতি এনে দিয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের প্রশস্ত রাস্তা, ফুটওভার ব্রিজ ও দৃষ্টিনন্দন সড়কবাতি চোখ জুড়িয়ে যাবে যে কারো। তারা হচ্ছে বাইরের জেলাগুলো থেকে আসে এখানে, তো তারা ম্যাক্সিমামই তাদের ইন্টেনশন থাকে যে আমি একবার হলো আমাদের ওই পুঠিয়া রাজবাড়িতে যাব। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাইটেক পার্ক, রাজশাহী কলেজ সহ নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানের কারণে শিক্ষানগরী হিসেবেও বলা হয় বিভাগীয় এই শহরকে। তবে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ না থাকায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি মেলেনি শিক্ষার্থীদের। শিল্প কারখানার যে বিষয়গুলো যদি থাকে এগুলো নাই, তার পর্যাপ্ত যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের অভাবও এখানে রয়েছে। শিক্ষার পাশাপাশি মানুষ যে পার্ট টাইম জবগুলো করতে পারে, আমাদের এই সুযোগ সুবিধাগুলো খুবই কম। 2425 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 22.5 লাখ। শহরে কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও গ্রামীণ জনপদে লাগেনি তেমন উন্নয়নের ছোঁয়া। জেলার 65% মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। একসময়ের জমজমাট রেশম শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। গ্যাস সংযোগ না পাওয়ায় উদ্যোক্তারাও বিনিয়োগে আগ্রহ। আম উৎপাদনে তৃতীয় অবস্থানে থাকা এই জেলায় মাছ চাষ ছাড়াও ধান, ভুট্টা, আলু, গম সহ হরেক রকম শাকসবজি উৎপাদন হয়। বিশেষজ্ঞরা বলছেন, কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে না ওঠার পাশাপাশি দীর্ঘদিনের দাবির পরও কার্গো বিমান চালু না হওয়ায় কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকেরা। কৃষককে বাঁচানোর জন্য এই কার্গো বিমান বলেন, ট্রেনের ব্যবস্থা বলেন, যোগাযোগের ব্যবস্থা বলেন অবশ্যই দরকার। এখানে আমাদের নর্থ বেঙ্গল, এখানে আমাদের ক্রপ বেল্ট এটা একটা, কিন্তু সেই অনুযায়ী আমাদের যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ডেভেলপ করার কথা ছিল সেটি কিন্তু হয়ে ওঠেনি। সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ড, 21টি থানা, 14টি পৌরসভা ও 72টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহী জেলা। এই নদীকে ঘিরে পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব হলে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে এই জেলা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সহকর্মী সাইফুর রহমান রকির তৈরি করা যে রিপোর্ট, যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম, এই জনপদ নিয়ে সেখানে উঠে এসেছে এখানকার মানুষের নানা ধরনের গল্প, সংকট, সম্ভাবনা এবং সামনে যে নির্বাচনে তাদের আশা ভরসার কথা। আমরা ঠিক এই প্রতিবেদনের আগে মানুষের সাথে কথা বলছিলাম এখানকার যে শিল্পায়ন, কর্মসংস্থান সেটি বিষয় নিয়ে। আমি একটু কৃষি নিয়ে কথা বলতে চাই। দর্শক, আগে জানিয়েছিলাম যে প্রায় 65% মানুষ এই জেলার কৃষির উপর নির্ভরশীল। এখানে নানা ধরনের অর্থকরী ফসল, আম থেকে শুরু করে সবই উৎপন্ন হয়। একটু পেছনের দিকে যেতে চাই। আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি একজন কৃষক। আমরা একজন কৃষককে পেয়ে গেছি। এখানে অনেকেই কৃষক আছেন। এই যে আপনার কৃষিখাতে কি কি সংকট আছে, সে কি কি উন্নয়ন করতে হবে সামনে নির্বাচনে, আপনার ভাবনা কি? বাগমারা একটি আমাদের কৃষি নির্ভর এলাকা। বাগমারাতে ব্যাপক সারের সংকট, কীটনাশকের সংকট এবং ভালো বীজের অভাব, এবং কৃষক ন্যায্য মূল্য পায় না। ভোক্তা অধিকার যারা মধ্যস্বত্বভোগী, তারা যে কৃষকের ন্যায্য মজুরিটা পায় না, তাদের মাধ্যমে এই ইয়াটা যায়। তো একটা ন্যায্য বাজার মূল্য পাওয়ার জন্য কৃষকের একটা দরকার। এবং ধন্যবাদ। একটু পেছনের দিকে যেতে চাই। কৃষিতে আর কি কি সংকট আছে? আপনারা কি সার, এই যে বলা হচ্ছে যে ন্যায্য মূল্য পায় না, এটি কি সত্য? আপনাদের কি মনে হয় কৃষি খাতে? ন্যায্য মূল্য পায় না বলতে গেলে অনেক আমদানি, মানে রপ্তানির ক্ষেত্রে অনেক জিনিসপত্রের মূল্য পাওয়া যায় না। সার সংকট ছিল, কিন্তু এখন তো বর্তমানে নাই। আপনার সারের সংকট হয় অনেক সময়, যে সময় আপনার সিন্ডিকেট করে, এই জন্য ব্যবসায় অনেক সিন্ডিকেটের কারণে সারের সংকট হয়। সামনে নির্বাচনে আপনার কি ভাবনা? আপনি কি চান সামনে নির্বাচনে? কেমন বাংলাদেশ পেতে চান? সামনে নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, ভালো নির্বাচন, এটা আমরা চাই। জি, ধন্যবাদ। কৃষিতে আর কি কি সমস্যা আছে চাচা মেয়ে, আপনি বলবেন কি কি সমস্যা আছে কৃষিতে? কৃষি নির্ভর কি কি সমস্যা আছে সব মিলিয়ে যদি কথা বলতে চাই, এই জেলার মানুষের সাথে কি কি সমস্যা আছে যদি বলতেন। আসসালামু আলাইকুম। বাগমারা একটা বৃহত্তর এলাকা। এই এলাকাতে আম চাষ, আলু, পান বরজ, মাছ, পেঁয়াজ সব ফসলই হয়, কিন্তু বাগমারাতে এই বছর প্রচুর পরিমাণ আম
নষ্ট হয়ে গেছে, সঠিক মতন কোনো কীটনাশক দিতে পারেনি। কেন পারেনি? কেন পারেনি মানে আমরা যে এটা দিলে কাজ হবে, এই একের পর এক 3-4টা করে নিয়ে এসে দেওয়া কোনো কাজ হয়নি। এটা শুধু ভেজাল মুক্ত ওষুধ, এতে কোনো কাজ হয়নি। আবার এই আলু, অর্ধেক আলু এখন খালি বস্তা নিয়ে কোলেস্টোর থেকে নিয়ে আসা লাগছে, বস্তা থেকে কোনো আলু নাই। এখন বাড়ির থেকে কৃষকের টাকা দেওয়া লাগছে। আমি এই এলাকার পক্ষ থেকে সামনে যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনও চাই, এবং এলাকার পক্ষ থেকে দাবি আমাদের কৃষক যেন ন্যায্য মূল্য পায়। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ যদি বাঁচে আমরা সবাই বাঁচবো, ভালোভাবে বাঁচবো। এই যে বলা হচ্ছে যে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, কৃষিতে নানা ধরনের সংকট আছে, আপনার কি মনে হয় এই যে আমের যে সিজন, অর্থাৎ আমের সিজনে আমরা দেখি যে রাজশাহীর আম সারা বাংলাদেশে এবং সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, একটি রাজশাহীবাসীর জন্য তো এটি গৌরবের। তাহলে আম যদি আসলে নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে তো আসলে কৃষকের ক্ষতি তথা পুরো এলাকাবাসীর ক্ষতি। আপনাদের কি মনে হয়? আপনাকে অনেক ধন্যবাদ। আমি একজন জনপ্রতিনিধি। আমের যে মৌসুমে আমরা যে আম যে বাগমারাবাসী বা রাজশাহীবাসী যে আমের একটা কিন্তু আপনার বিদেশে এখান থেকে আম যায়, কারণ আমের এবারে আমার ব্যাপক হারে মার হয়ে গেছে। আর বিশেষ করে আমি জনপ্রতিনিধি হিসাবে আমি আমাদের বাসুপাড়া ইউনিয়নের এই রাজস্বটা আমাদের অত্যন্ত কম, কারণ এটা আমি আগামী দিনে যিনি সরকার গঠন করবে তেনার প্রতি আমার একটি দাবি। এই বিশেষ করে আমার এই দীপনগরের মাটি, এটা আমাদের কিন্তু পানহাটা, কিন্তু এখানে আমাদের এই হাটের উন্নয়নের জন্যও আগামী সরকারের কাছে আমার জোরালো দাবি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, এই যে রাজশাহী নগরীতে নানা ধরনের যে অর্থকরী ফসল, আম রয়েছে, রাজশাহীতে রেশম আছে, রেশম যে সগৌরবের রেশম, অর্থাৎ সেই রেশম কি এখন প্রায়, আপনি বসেই বলুন, কষ্ট করে আপনি বসেই বলুন, আপনি বসুন প্লিজ। এই যে রাজশাহীতে রেশম আছে, সেই রেশমে কি কি সংকট আছে, সেগুলো কি প্রায় বন্ধ হওয়ার জোগাড়? আপনার কি মনে হয়? ধন্যবাদ। প্রথমেই আমি স্বীকার করে নিই যে আজকের সময় কলাকুশলীবৃন্দের মাধ্যমে বাগমারার মানুষ কমপক্ষে তাদের মনের কথা কিছু বলার সুযোগ পেয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আজকে যে সকল প্রশ্ন আপনি বললেন তার সাথে সেটার উত্তর বলবো, তার সাথে আরও কিছু কথা আমি একজন শিক্ষক মানুষ, আমি আরও দু একটি কথা বলতে চাই। আজকে যেমন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র শূন্য অবস্থায় বিরাজ করছে। ছাত্র খাতায় কলমে ঠিক আছে, উপস্থিতির হার খুব কম। আর আমি মনে করি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী যেটা, সম্ভব অনেক কিছু, কিন্তু আমাদের এই দেশের অনেক প্রশাসন আছে কিন্তু সেই সম্ভব করতে মনে হয় সক্ষম হচ্ছে না। সেটা হলো, একটি হলো মাদক, আরেকটি হলো এই স্মার্ট মোবাইল। এই যে আপনি বলছেন যে প্রযুক্তির অপব্যবহার, পাশাপাশি মাদক, এগুলো কি কর্মসংস্থানের অভাবের কারণে হচ্ছে? আমার মনে হয় যে ছাত্ররা বা ছেলেরা বা সাধারণ কর্মজীবীরাও এমনভাবে কিছুটা নষ্টের পথে যাচ্ছে যে সেখান থেকে ফিরিয়ে আনা অনেকটাই কঠিন হয়ে গেছে। তাদেরকে কর্মক্ষম করে তুললে, অর্থাৎ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে সেটি সমাধান হবে কিনা? জি, দরকার। তো কর্মসংস্থান কি পর্যাপ্ত আছে আপনার নগরীতে? আমাদের কর্মসংস্থান পর্যাপ্ত নেই। যেমন কৃষির কথা যেটা বললেন, আমি কয়েকদিন আগে দেখলাম, নিজে দেখা এটা চোখের আগে, ভ্যানে করে 300 টাকা বস্তা আলু বিক্রি করছে, 300 টাকা বস্তা বাড়ি বাড়ি বিক্রি করছে। তাহলে 300 টাকা বস্তা আলু বিক্রি করে দাম তো এটা দাম নয়, সেই লোকটা কি করবে? অবস্থা খারাপ। তো আম আলু যেটাই হোক না কেন, সেটা আসলে সরকারের এমন একটি ক্রাইটেরিয়া থাকা দরকার, যে ক্রাইটেরিয়ার মাধ্যমে সবাই একটি ভালো জীবন যাপন করতে পারবে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। এই যে বলা হচ্ছে যে নানা ধরনের যে সমস্যার কথা, সেই সমস্যার কথা তারা বলছিলেন, সংকটের কথা বলছিলেন। আমরা একটু পেছনের দিকে যেতে চাই। এই যে বলা হচ্ছে যে নানা ধরনের রেশমের সংকটের কথা বলা হচ্ছে, বিশেষ করে কর্মসংস্থান, অর্থাৎ কর্মসংস্থান না থাকার কারণে অনেকে মাদকে জড়িয়ে পড়ছে, অনেকে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বিপথে চলে যাচ্ছে। আপনার কি মন্তব্য? আপনি কি মনে করছেন? জি, ধন্যবাদ সময় চ্যানেলকে।
না, ঠিক আছে, বাংলাদেশে তো প্রধান সমস্যার মধ্যে একটা বেকারত্ব সমস্যা। দেখা যাচ্ছে হাজার হাজার তরুণ লেখাপড়া শিখে বাড়িতে বসে থাকে, তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই। এই অঞ্চলের কি অবস্থা? এই অঞ্চলেও একই, যে ওই স্যার যেটা বলে গেলেন যে অসংখ্য বেকার ছেলেপেলে যারা লেখাপড়া শেষ করে এখনও কোনো যে বাগমারাতে যে কম্পিউটারের একটা বিশেষ ট্রেনিং করে হয়তো দেশে বা দেশের বাইরে যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এরকম কোনো প্রযুক্তি বা ব্যবস্থা আমাদের এখানে নেই। আপনাদের চাওয়া এটি সামনে যে এটা করা হোক? জি, আমরা চাই যে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন করা হোক, যেখান থেকে বেকার ছেলে মেয়েদের ট্রেনিংয়ের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম উত্তরের একেবারে কেন্দ্রবিন্দু রাজশাহী অঞ্চল নিয়ে, রাজশাহী অঞ্চলের মানুষ নিয়ে, এবং তারা সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ ঘিরে তাদের এই অঞ্চলে কী কী উন্নয়ন করা দরকার সে বিষয়ে তারা পরামর্শ দিচ্ছিলেন। আমরা আরও কথা বলতে চাই রাজশাহী নিয়ে। আমরা একটু যেতে চাই উত্তরবঙ্গের একটি জেলা ভোলা, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন লিটন। নাসিরউদ্দিন লিটনের তৈরি করা একটি রিপোর্ট রয়েছে প্রবীণ এবং নবীন ভোটারদের নিয়ে, সেই রিপোর্টটি আমরা এখন দেখে নিব। ভোলার বড় চরসামায়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাকিস্তান আমল থেকেই জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন, দেখেছেন। বিগত 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 3টি ছাড়া বাকি 9টি ছিল প্রহসন আর জোর জবরদস্তির নির্বাচন, যেখানে ভোটারদের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। শক্তিধররা নির্বাচনের নামে তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন। 24-এর গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ ভোট নিয়ে যে স্বপ্ন দেখেছিল তা নিয়েও শঙ্কিত এই প্রবীণ নাগরিক। সকল বাঙালি এক একটা হয়ে কলা গাছ দাঁড়াইছে, হেরো ভোট দিছে, সেখানে কোনো বিশৃঙ্খলা হয় নাই, যার যার ভোট শেষে দিছে। ভোট উৎসব ছিল এবং ভোট গণনা পর্যন্ত কোনো লোক মাঠ ছাড়ে নাই। আমরা যে নির্বাচনটা চাচ্ছি সেই নির্বাচন বর্তমান এই প্রশাসন দিয়ে হবে না। গভর্নমেন্টের যদি দিক নির্দেশনা থাকে XYZ কে আসলে আমার জানার ব্যাপার না, তুমি নির্বাচনের জন্য সেইভাবে প্রস্তুতি নাও, কিন্তু সেইভাবে প্রশাসন যদি নেয় তাইলে হবে, আর নইলে হবে। এদিকে বিপ্লবের সুফল ঘরে আনতে আগামী ভোট উৎসবের জন্য মুখিয়ে আছেন কলেজ শিক্ষার্থী প্রীতি দে। দাঙ্গা হাঙ্গামা, দখল আর অপরাজনীতি বন্ধ করে জনগণের মতামতের আলোকে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে আগামীতে জনবান্ধব সরকার চান তিনি, যার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা ও উন্নত জীবন খুঁজে পাবেন। আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি কবে আমি ভোট দিতে পারবো। আমি চাই আমার নির্বাচিত প্রার্থীকেই নির্বাচন করতে, আর সে যেন আমাদের আস্থাভাজন হয়, তারা যেন তাদের মতামত আমাদের উপর চাপিয়ে না দেয়। একটা সংবেদনশীল পরিবেশ তৈরি হোক, ভোটের পরিবেশ যেন খুব শান্তিপূর্ণ হয়। ভোলা জেলার 4টি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 16,71,000। এর মধ্যে নারী ভোটার 8,04,755 জন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সহকর্মী নাসিরউদ্দিন লিটনের তৈরি করা একটি রিপোর্ট আমরা দেখছিলাম ভোলা জেলার নবীন প্রবীণ ভোটারদের নিয়ে। আমরা কথা বলছিলাম রাজশাহী অঞ্চল নিয়ে। আবারও ফিরে আসছি উত্তরাঞ্চল রাজশাহীতে, এবং রাজশাহীর মানুষের সাথে কথা বলছিলাম। সামনে তারা তাদের যে ভাবনার কথা সেটি তারা বলছিলেন। এই যে রাজশাহীতে আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি এবং আপনি কি করছেন? আপনি বসুন প্লিজ, বসে বলুন। আমি প্রফেসর মনোরঞ্জন সরকার, আমি কলেজ শিক্ষক। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে রেশম রাজশাহীতে এত গৌরবের একটা বিভাগ এবং একটা খাত, সেই খাতটি আসলে কেন ধ্বংসের পথে আপনার কি মনে হয়? এটার জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থা দায়ী আমি মনে করি। যে আজকে যে রেশম শিল্প, এই রেশম শিল্পটার এতটাই অবহেলার পথে যে আগে এই রেশম শিল্পটা বর্ধিতকরণের জন্য এই রেশম শিল্পটা সমস্ত দেশে এর ব্যবহার বিলিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা করা হতো, সেটা প্রত্যেকটা গ্রামে গ্রামে গ্রামের রাস্তার চারিধার ওই রেশমের তুত, যেটা তুত গাছ বলা হয়, এই তুতের গাছটা তৈরি করা হতো। সে গাছটা এখন আর তৈরি করা হয় না, বরং সমস্ত কেটে নষ্ট করে ফেলেছে। এই গৌরবে কেন ভাটা পড়লো? এই গৌরবে ভাটা পড়লো আমি তো মনে করি সরকারের যথেষ্ট ব্যবস্থাপনার অভাবে। কি কি উদ্যোগ গ্রহণ করা উচিত সামনে নির্বাচন? এই নির্বাচনে আপনার কি ভাবনা যে এই খাত সহ রাজশাহীর উন্নয়নে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এটা সত্য কথা বলতে গেলে কি, যে উত্তরবঙ্গের এই রাজশাহীর একটা বিভাগীয় শহর হলেও প্রত্যেকটা সরকারের আমলে আমরা দেখেছি যে
একটা বৈরিতার ভাব। সমস্ত জেলায় রাজশাহীর মতো একটা ঐতিহ্যবাহী জেলা, রাজশাহীর মতো একটা বিভাগীয় জেলা, সেখানে কোনো মন্ত্রী পাই না আমরা, একটা দুইটা করে মন্ত্রী পাই। আমার মনে আছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে নেত্রী এই শেখ হাসিনা রাজশাহীতে এসেছিলেন, আমরা তখন স্টুডেন্ট, ওই সময় যখন আমরা দাবি করছিলাম যে আমাদের রাজশাহীতে মন্ত্রী দেওয়া হোক, তখন উনি বললেন যে ইচ্ছা করলেই মন্ত্রী পাওয়া যায়, উনি আমাদের টিটকারি মারলেন। তো এই রাজশাহীতে মন্ত্রী দেন না, রাজশাহীর কোনো কথা আমরা সংসদে যখন শুনি, রাজশাহীর কোনো দাবি দেওয়া কোনো সরকারই মেনে নেন না, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কী জাতীয় পার্টি। এটা খুব মানে আফসোসের সঙ্গে বলতে হয় যে আমরা অত্যন্ত অবহেলার সঙ্গে, মানে অবহেলার শিকার হয়ে এই রাজশাহীর লোকজন বাস করি। সামনে যেন অবহেলার শিকার না হন, সেই বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার কি মনে হয়, যাতে অবহেলার শিকার আপনার না হন? আমি মনে করি যে দলের যোগ্য সৎ নেতৃত্ব দেওয়ার মতন অধিকাংশ লোক রয়েছে, সেই দলকে বেছে নিই, সৎ এবং যোগ্য লোককে আমাদের আসনে ভোট দেওয়া প্রয়োজন। এবং জি জি, অসংখ্য ধন্যবাদ। সৎ এবং যোগ্য লোক সবাই আসলে বলছেন। সামনে নির্বাচন নিয়ে আপনাদের আসলে ভাবনা কি? এই যে অবহেলিত যে জনগোষ্ঠী আপনারা, সেখানে কি উন্নয়নের ছোঁয়া আপনারা পাবেন? আপনাদের আশাটা কি সামনে নির্বাচন নিয়ে? আমাদের সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে এই এলাকায় একজন দক্ষ, সৎ, নির্ভীক এবং বৈষম্য মুক্ত যদি আমরা শাসক পাই, এমপি পাই, তার মাধ্যমে আমরা এই এলাকার শিল্পায়ন এবং বেকারত্ব দূর করে উন্নয়নমূলক বাগমারা এবং উন্নয়নমূলক রাজশাহী গঠন করার জন্য আমরা রাজনীতিবিদদের কাছে আমরা প্রত্যাশিত, আমরা এমপির কাছে আমরা সেটাই প্রত্যাশা করি আগামী নির্বাচনে। জি ধন্যবাদ। আর একটু পেছনের দিকে যেতে চাই। সামনে নির্বাচনে, নির্বাচনে আপনারা কি ভাবছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সামনে নির্বাচন, আমরা চাই যে একজন সৎ এবং নির্ভীক একজন ভালো মানুষকে আমরা নির্বাচন করতে চাই। জি জি, অসংখ্য ধন্যবাদ। সামনে সবাই সৎযোগ্য চাচ্ছেন, নিশ্চয়ই ভোট দিতে যাবেন। ভোটের পরিবেশ নিশ্চয়ই সুষ্ঠু হওয়ার আশা করছেন আপনারা? ইনশাল্লাহ আমি তো আশা করি যে দীর্ঘ 17 বছর আমি ভোট দিতে পারিনি বিভিন্ন অনিয়মের কারণে। 17 বছর আপনি ভোট দিতে পারেননি? 17 বছর ভোট দিতে পারিনি, তবে এবার আশা করতেছি যে আমি ভোট কেন্দ্রে যাব এবং ভোটটা সুষ্ঠু হবে। এই সুষ্ঠু ভোট হবে বলে আমরা আশা করতেছি যে এবার আমরা যোগ্য এবং সৎ, নির্ভীক এরকম একটা প্রার্থী আমরা বাছাই করতে সক্ষম হব ইনশাল্লাহ। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ আসলে মুখে আছেন। আমরা যেই উত্তরবঙ্গ রংপুর বিভাগ সহ বিভিন্ন যে জেলায় গিয়েছি, সেই জেলায় গিয়ে একই কথা কিন্তু মানুষের শুনেছি যে মানুষ কিন্তু মুখে আছেন একটি সুষ্ঠু ভোট হবে এবং সেই ভোটে তারা আসলে তাদের যে রায় দিবেন, সামনে নতুন সরকার নির্বাচিত করবেন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা রাখবেন। এই যে রাজশাহী বিভাগে, রাজশাহী অঞ্চলে যে নানা ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আর কি কি সমস্যার উন্নয়ন ঘটানো যায়, আপনার কি মনে হয়? সামনে নির্বাচন, নতুন সরকার আসবে, নতুন সরকারের কাছে আপনার চাওয়াটা কি থাকবে? ধন্যবাদ সময় চ্যানেলকে। নতুন সরকারের কাছে আমাদের চাওয়া, বাগমারা গোটা বাংলাদেশের মধ্যে একটা অবহেলিত উপজেলা, এখানে বারবার বলা হয় বাংলা ভাইয়ের উত্থান, যেটা আসলে খুব দুঃখজনক। বাংলা ভাইয়ের উত্থান এখানে হয়েছে, সেটা আপনার আইনশৃঙ্খলা বাহিনী তাকে দমন করা হয়েছে, সে সমস্ত মতবাদকে আপনাদের কি মনে হয় কি কি উন্নয়ন উচিত সামনে? এই জন্য এটা খুব অবহেলিত, এখানে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত। আপনার ওই শিল্প কারখানা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বাগমারাতে অনেকগুলো আছে, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিল্ডিং নাই এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষা কার্যক্রম সেটা সুষ্ঠুভাবে তদারকি পর্যন্ত এখানে হয় না। আমাদের সামনে যে সরকার আসবেন, এই সরকারের কাছে দাবি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বারবার গুরুত্ব দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাহলে বাগমারা উন্নয়ন সম্ভব এবং যে বেকারত্ব দূর করে এই বাগমারার উন্নয়ন সম্ভব হবে। জি অসংখ্য ধন্যবাদ। আপনার কি মনে হয় কি কি পদক্ষেপ নেওয়া উচিত সামনে যিনি জনপ্রতিনিধি হয়ে আসবেন? এখানে আইনগতভাবে পদক্ষেপ নিতে হবে, এখানে যে বেকারত্ব দূর করতে হবে, এগুলো করলে ভালো আর কি। জি অসংখ্য ধন্যবাদ। যোগাযোগ ব্যবস্থার কি অবস্থা, আপনার কি মনে হয়? আসলে বাগমারা এখন পর্যন্ত মোটামুটি 450 কিলোমিটার পাকা রাস্তা রয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে ছোট রাস্তা। সেগুলো যদি প্রশস্ত করা যায় তাহলে যেভাবে বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তী সরকার, কিছুদিনের মধ্যে আমরা ভোট পাবো
আশা করছি। তো এই ভোটের পরেই যদি এই রাস্তাগুলো সম্প্রসারণের কাজ করা হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে বাগমারা থেকে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন চলাচল করতে পারবে বলে আমি ধারণা করছি। জি, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার মানুষের সাথে, তারা বলছিলেন নানা ধরনের যে সংকট সম্ভাবনার কথা। আমরা আরও মন্তব্য নিতে চাই মানুষের সামনে, যে নির্বাচন সহ এই অঞ্চলের উন্নয়নের জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত, যিনি নতুন জনপ্রতিনিধি আসবেন। আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সংসদ সদস্য নির্বাচিত হবে তার কাছে গোটা বাগমারা উপজেলারই পরিসংখ্যান আছে। আমার বিশদ জানা নাই যে কোথায় কি সমস্যা, তবু আমি যেটা মনে করি আপামর সর্বশ্রেণীর জনসাধারণের জন্য যেটা ভালো হবে, নবনির্বাচিত সংসদ সদস্য সেটা করার চেষ্টা করবেন বলে আমরা আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ। নানা ধরনের সমস্যার কথা উঠে আসলো, নানা ধরনের যে মন্তব্য সেটি উঠে আসলো, সংকট সম্ভাবনাও কিন্তু রয়েছে। আমরা একটু যেতে চাই আমার সহকর্মী সাইফুর রহমান রকির কাছে। সময় সংবাদের এই জনপদ নিয়ে তিনি কাজ করেন, রিপোর্টার। তার কাছে যেতে চাই। রকি, নানা বিষয়ে অভিযোগ উঠে আসছে। দীর্ঘদিন ধরে অনেকে ভোট দিতে পারে না, দীর্ঘদিন ধরে মাদক সমস্যার কথা তারা বলছেন। সীমান্তবর্তী জেলা, বিভিন্ন ধরনের যে সীমান্ত রুটগুলো আছে, এগুলো আসলে সংকটটা কোথায়, কেন হলো না, কেন বাস্তবায়ন হলো না, এত কর্মসংস্থানের অভাব কেন? দেখেন, আসলে আমি প্রথমত যেটা মনে করি যে আমার এই রিপোর্টে এই সমস্যাগুলো তো চিহ্নিত করেছি, আমি তুলে এনেছি, কিন্তু এখানে আসলে নানাভাবেই এখানে যারা জনপ্রতিনিধি ছিল, এখানে যারা সরকার ছিল, তাদেরও সদিচ্ছার একটা অভাব ছিল, আমলাতান্ত্রিক নানা জটিলতা ছিল। এসব নানা কারণে আসলে এই যে কর্মসংস্থানের যে সুযোগ, সেটা আসলে রাজশাহীতে এটা প্রসারিত করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। আমরা এখানে দেখেছিলাম যে একটা হাইটেক পার্ক তৈরি হয়েছিল, বলা হয়েছিল এখানে প্রায় 5,000 এখানে যুবক এখানে আইটি কাজ শিখে সেখানে কিন্তু কাজে লাগবে এবং তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এইটিও কিন্তু আমরা পরে দেখেছি ভেস্তে গেছে। এই যে প্ল্যানগুলো নিয়েছে, যে পরিকল্পনাগুলো নিয়েছে, এগুলো আসলে সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু মাঝপথে এগুলো মুখ থুবড়ে পড়েছে আমি বলে মনে করি। আর প্রতিজ্ঞা করা হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি। সঠিক যে এগুলো আসলে শুরুতে হবে বলে আসলে নানা সম্ভাবনার দ্বার তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে যে কেন জানি এই সম্ভাবনাগুলো থমকে গেছে। রাজশাহীতে কিন্তু কৃষিভিত্তিক যে শিল্প কলকারখানা এখানে গড়ে ওঠার নানা সম্ভাবনার কথা শুনেছিলাম। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার দাবি ছিল দীর্ঘদিনের, সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। এখান থেকে নানা যে আপনি শুনলেন যে নানা ফসল এখানে উৎপাদন হয়, এই ফসলগুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য এবং ন্যায্য মূল্য পাওয়ার জন্য এখানে কিন্তু কার্গো বিমান চালু হওয়ার একটি দাবি দীর্ঘদিনের ছিল রাজশাহীবাসীর, কিন্তু সেগুলো আমরা দেখিনি। এখন রাজশাহীর পদ্মাকে ঘিরেও কিন্তু এখানে পর্যটন নগরী গড়ে ওঠার কথা ছিল। আমরা লাস্ট পর্যায়ে কিন্তু দেখেছি যে সেগুলো কিন্তু আলোর মুখ দেখেনি। সব কিছু মিলে আমি বলবো বিভাগীয় শহর হিসেবে রাজশাহী কিন্তু একটি পিছিয়ে পড়া শহর হিসেবে এখন চিহ্নিত হয়েছে এবং নানা সম্ভাবনা এখনও রয়েছে। আগামীতে যে সরকার গঠন করবে, যারা ক্ষমতায় আসবে, তারা এগুলো সুদৃষ্টি যদি দেয়, রাজশাহীও হয়ে উঠতে পারে অন্যান্য শহরের মতো একটি উন্নত শহর এবং এখানেও কিন্তু কর্মসংস্থান থেকে শুরু করে নানা দিকে উন্নয়নের ধারা কিন্তু এখানে অব্যাহত থাকতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ রকি। আপনি বসুন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সাইফুর রহমান রকির সাথে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে প্রতিজ্ঞা দেওয়া হয়েছে জনপ্রতিনিধি, বিগত দিনে যারা ছিলেন এখানে জনপ্রতিনিধি, তাদের কাছে, অথচ তারা কিন্তু সঠিক যেই বাস্তবায়ন সেটি আসলে করেননি। এই যে আমরা একটু শিক্ষা নিয়ে কথা বলতে চাই, রাজশাহীকে শিক্ষার নগরী বলা হয়। শিক্ষা ব্যবস্থায় কি কি সংকট আছে আপনার কি মনে হয়? শিক্ষার নগরী কি তার যে গৌরব সেটি ধরে রাখতে পেরেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই সময় টিভিকে। এখানে শিক্ষানগরী, আসলে রাজশাহীতে শিক্ষানগরী ঠিক আছে। তো আপনারা যে এসেছেন বাগমারা প্রত্যন্ত অঞ্চল, আমাদের বাগমারা উপজেলাটা বিশাল উপজেলা, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছেও ঠিক, কিন্তু শিক্ষার মান আসলে উন্নয়ন হয় না, শিক্ষাকে আমরা এগোতে পারি না। আর বিশেষ করে দেখা যায় যে কারিগরি শিক্ষাটা, যেটা হাতে কলমে মানে বৃত্তিমূলক শিক্ষা, এটা কিন্তু আসলে আমাদের ইতে নাই, এটা আমরা করতে পারি না। যেমন বিল্ডিং তৈরি করা, আপনার হলো এই যে কম্পিউটার চালানো, কম্পিউটারে যে কাজ করে একটা ছেলে খুঁজলেও পাওয়া যায় না। এখানে তো আইটি পার্ক তৈরি করা হয়েছিল। পার্ক তৈরি করা হয়েছিল ঠিক, কিন্তু এটা আসলে পরিচালনার, এই যে একটা কথা আসছে সামনে যে একটা নির্বাচন আসতেছে, এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে ভালোভাবে হয়ে যায় এবং ভালো একটা প্রতিনিধি আমরা পেয়ে যাই যে আমরা জনগণের কাজে লাগবো, তাহলে কিন্তু আসলে আমাদের উন্নয়নগুলো সব ঠিক
হ্যাঁ, এটা তো আসলে মানুষ তো কর্ম করে খায়, আমি তো কাজ করে খাবো, আমি কাজ করব, আমার দ্বারাই উন্নত হবে। কিন্তু এই কাজ করার মতন যে একটা উদ্যোগী হওয়া, এই যে আপনারা আসছেন এখানে দেখেন ভালো ইলেকট্রিক্যাল কোনো ইয়ে পাবেন না, একটা মানে কি ইলেকট্রিক্যাল দোকানও ভালো নাই যে একটা পরিচালনা করবে, একটা কম্পিউটারে টাইপ করতে যাবেন এটাও পাওয়া মুশকিল, ওই দেখা যায় ভবানীগঞ্জ না হলেও ওই রাজশাহী যে করতে হয়। তো এই সব কিছু মিলে আমি বলবো যে বাগমারা উপজেলা খুব সুন্দর জায়গা, খুব ভালো এখানে ফসল উৎপাদন হয়, সব কিছু হয়, কিন্তু এই যে শিক্ষাটা এমনভাবে বিমুখী হয়ে যায়, যার যেটা শিক্ষা সেটা নিতে পারে না, এই জন্য তারা অনেক বেকার যুবক এখানে আছে, তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না। ভালো কাজ শিক্ষা যদি যতক্ষণ না ভালো কাজ শিখবে ততক্ষণ তো সে আসলে কাজ করতে পারবে না। তাই আসলে আমি চাচ্ছি যে বর্তমানে সামনে যে একটা ইলেকশন বা নির্বাচন, এই নির্বাচনে যদি ভালো একটা প্রতিনিধি, সবাই এলাকার লোকজন বাগমারার এই 4 আসনের একটা ভালো প্রতিনিধিকে বেছে নেন এবং শিক্ষিত মার্জিত ভালো মানে সব কিছুকে যেন সে আগাইতে পারে। এই সমস্যার সংকট হবে বলে আপনারা মনে করছেন। ধন্যবাদ। আমার হাতের ডানে একটু যেতে চাই। এই যে নানা ধরনের সমস্যার কথা বলা হলো, রাজশাহীতে অনেকগুলো ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে, বিভিন্ন ধরনের পুঠিয়া রাজবাড়ি রয়েছে, আরও বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে। পদ্মা নদীকে ঘিরে নানা ধরনের পর্যটন যে শিল্প গড়ে তোলা সম্ভব, পর্যটন এরিয়া গড়ে তোলা সম্ভব, আরও সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব, এটি আসলে এতদিনে কেন হলো না, আপনার কি মনে হয়? বিগত দিনে যেগুলো সরকার আসছে, তারা এমপি মন্ত্রী যারা ছিল তারা শুধু পকেট ভরা নিয়ে ব্যস্ত ছিল, তারা এই বাগমারা দেশের উন্নয়নের জন্য তারা কিছুই করে নাই। তারা বিদেশে বাড়ি গাড়ি এগুলো করার জন্য তারা মরিয়া হয়েছিল। এইরকম যেমন চিকিৎসা সেবা, যেমন বাগমারাতে চিকিৎসা সেবা, এখানে যদি জরুরিভাবে কোনো রকম চিকিৎসার প্রয়োজন হয় এখান থেকে রাজশাহীতে যেতে হয়, সেখানে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। এখানে বাগমারা আমাদের স্বাস্থ্যকেন্দ্র, সেখানে গেলেও সেখানে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, সেখানে গেলে বলে যে না এই চিকিৎসা হবে না, রাজশাহীতে যাও। এইরকম সেখানে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না, রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ, নাজুক অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়েই বাগমারা বর্তমান আমরা চাই যে সামনেতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে ন্যায় ও ইনসাফের একটা প্রতিনিধি, একটি সরকার এবং একটি এমপি মন্ত্রী যেন আমরা আশা করি। জি, ধন্যবাদ। খুব সংক্ষিপ্তভাবে আমি আমার সহকর্মী সাইফুর রহমান রকির কাছে আরও একবার যেতে চাই। এই যে পদ্মা নদীকে ঘিরে, পদ্মা নদীর শহর বলা হয়ে থাকে, তো পদ্মা নদীকে ঘিরে যে পর্যটন এরিয়া গড়ে তোলার কথা ছিল, চীনের একটি প্রকল্প কথা ছিল, সেটি আসলে অগ্রগতি কতটুকু আপনি আমাদের জানাবেন? সেটির একেবারে এখন অগ্রগতি নেই, উল্টো সেটি আসলে এখন একেবারেই ভিনিশ হয়ে গেছে। অর্থাৎ আমরা যে আশার একটা দ্বার দেখেছিলাম যেখানে পর্যটন নগরী গড়ে উঠবে, এই এলাকা আরও বেশি উন্নয়ন হবে, অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে, সেই জায়গাটি আর নেই। কারণ ওই প্রকল্পটি একেবারে এখন বন্ধ হয়ে গেছে। কারণ সাবেক যে সংসদ সদস্য, সাবেক যারা মেয়র ছিলেন, তারা সেই প্রকল্পগুলো নিয়েছিলেন, কিন্তু মাঝপথে আমরা দেখেছি আমলাতান্ত্রিক নানা জটিলতার কারণে তারা এই প্রকল্পগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেননি, বাস্তব রূপ দিতে পারেননি, যে কারণে এটি আসলে মাঝপথে কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই জন্য রাজশাহীবাসী যে আশার দ্বার দেখেছিল, যে মনে করেছিল যে এই অঞ্চল আরও অনেক বেশি সমৃদ্ধ হবে, এখানে দেশি বিদেশি নানা পর্যটক আসবে, সাধারণ মানুষের অনেকের কর্মসংস্থান গড়ে উঠবে, সেটিকে ঘিরে সেটি কিন্তু হয়ে ওঠেনি। পাশাপাশি কিন্তু একই অবস্থা, যে আপনি সুলতানগঞ্জের কথা বলছিলেন, সেটি সুলতানগঞ্জ পোর্ট অফ কল বলা হয়, সেটিকে ঘিরেও কিন্তু আমরা দেখলাম নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেটি চালু করা হলো, কিন্তু এটি কয়েকদিন দেখলাম এটি চললো, কিছু পাথর আসলো মায়া বন্দর থেকে ভারতের, কিন্তু তারপরে দেখলাম এখানে আসলে সেটি বন্ধ হয়ে গেল। কী কারণে আসলে সেই সংকটগুলো তৈরি হচ্ছে, কেন বন্ধ হচ্ছে, আমরা সেগুলো নিয়ে নানা প্রতিবেদনও তৈরি করেছি। আমরা অনেক সময় ড্রেজিং করা হচ্ছে না ঠিকমতো, সেই কথাগুলোও তুলে এনেছি, কিন্তু আমরা এগুলো সরকারের যে উচ্চ পর্যায়ে সেগুলো নিয়ে যাওয়ার পরেও তাদের নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেগুলো আমরা দেখছি যে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেগুলো বন্ধ হয়েছে বলে এখানকার মানুষ বলছেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। এই যে বলা হয় যে স্বাস্থ্য খাত, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল আছে, আপনারা বাগমারা এই অঞ্চলটি রয়েছে, আরও যে অঞ্চলগুলো রয়েছে তানোর, মোহনপুর, গোদাগাড়ি, এগুলোতে পুরো জেলায় স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা? সরকারি হাসপাতালে গেলে কি সেই চিকিৎসা আপনারা পান, শয্যা পান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিষয় হচ্ছে যে আমরা রাজশাহীতে যে চিকিৎসা
আমরা রাজশাহী মেডিকেল কলেজে আমরা যে চিকিৎসাটা পাই, আমরা যদি এই বাগমারা, মোহনপুর বা অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, আমরা সেরকম চিকিৎসা আমরা পাই না। কারণ এখানে মানে 50 শয্যা বিশিষ্ট আসলে হাসপাতাল, কিন্তু এখানে কোনো ধরনের উন্নত এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড মেশিন থেকে শুরু করে অন্যান্য রিসোর্স এখানে নাই। এখানে যখন আমরা কোনো মুমূর্ষু রোগী বা কোনো খারাপ রোগী যখন নিয়ে যাই, তখন এরা ডাইরেক্টলি রাজশাহী মেডিকেল কলেজে রেফার করে দেয়। আসলে আমরা এই সরকারের কাছে বিগত দিনে আমাদের যিনি এমপি হবেন তার কাছে আমাদের দাবি, একমাত্র দাবি, আগামী দিনে আমাদের একমাত্র দাবি, আমরা এই বাগমারার এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল যেটি আছে এটাকে আরও উন্নীত করে আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং রাজশাহীতে যেই রাজশাহী মেডিকেল কলেজে যে চিকিৎসাগুলো আমরা সেখানে পাই, আমরা এই প্রত্যন্ত অঞ্চল এখান থেকে রাজশাহীতে যেতে গেলে আমরা সেটা যেন সঠিকভাবে চিকিৎসাটা এই বাগমারাতে ব্যবস্থা হয়। হ্যাঁ, সঠিকভাবে যাতে করে বাগমারাতে এই চিকিৎসাটা আমরা পাই। থ্যাংক ইউ, অনেক আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আর কি অভিযোগ আছে আপনার কাছে? আমার অভিযোগ ঠিক না, আমি চাচ্ছি যে বাগমারাতে এমন একটা সরকার বাংলাদেশে ব্যবস্থা করুক, সরকার আসুক যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। জি, আপনাকে ধন্যবাদ। জনগণের কল্যাণে সরকার কাজ করবে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম আমরা। এই যে নদী ভাঙন, এই নদী ভাঙন নিয়ে একটু কথা বলতে চাই। একজন মহান শিক্ষক আমাদের এখানে আছেন, উপস্থিত আছেন। নদী ভাঙন কিন্তু একটি বড় সমস্যা। গোদাগাড়ি সহ নানা যে পদ্মা নদীর পাড় তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে সরকারের যে ব্যবস্থাপনা সেটি আসলে আর কি হওয়া উচিত এই নদী ভাঙন রোধে? আসলে নদী ভাঙ্গন এটা একটা বিরাট সমস্যা। জি, কি পদক্ষেপ নেওয়া উচিত সংক্ষেপে যদি বলতেন? যে উত্তরবঙ্গের এই সমস্ত নদীগুলো যেগুলো আছে, রাজশাহীতে পদ্মা নদীর উপর বাঁধ দেওয়ার কারণে, এই ফারাক্কা বাঁধ দেওয়ার পর থেকে সমস্ত ছোটো ছোটো নদীগুলো মারা গেছে। সেই নদীগুলোর খননের কোনো ব্যবস্থা নাই। তারপরে তাদের নদীর গতিপথ যখন বন্ধ হয়ে গেছে, তখন ওই সমস্ত নদীর বুকে এখন আবাদ হয়। তো এইটা রোধ করার জন্য নতুন করে খনন ব্যবস্থা ছাড়া আর নতুন করে এর কোনো ব্যবস্থা করা যাবে না। জি, অসংখ্য ধন্যবাদ। নদী খননের কথা উঠে আসলো, নদী ভাঙন রোধে আর কি ব্যবস্থা নেওয়া উচিত? এছাড়া আমরা জানি যে রাজশাহী যে বিমানবন্দর রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিমানবন্দর উন্নতি করার কথা ছিল, সেটি কিন্তু হয়নি এখনও। আপনারা কি বলবেন? রাজশাহী বিমানবন্দরকে যদি আমরা আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত করতে চাই, তাহলে সরকারের উন্নয়ন খাতের ব্যাপক উন্নয়নের বরাদ্দের মাধ্যমে সেটা করতে হবে, যেটা সাধারণ ব্যক্তি পর্যায়ে সম্ভব নয়। যারা এই অঞ্চলে আমাদের এমপি এবং মন্ত্রী হন, তারা যদি সৎ এবং জনগণের কল্যাণে কাজ করেন, তাহলে অবশ্যই এটা সম্ভব। জি, ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে মাদক নিয়ে কথা বলা হচ্ছে, মাদক নিয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কোনো নিষ্ক্রিয়তা আছে কিনা প্রশাসনের? প্রশাসনের নিষ্ক্রিয়তা অবশ্যই আছে। মাদকের আসলে বাগমারা প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে মাদকের বিস্তার লক্ষ্য করা যায়। আমাদের বাগমারায় 16টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা। কি পদক্ষেপ নেওয়া উচিত ছোট্ট করে যদি বলতেন? আসলে এটা আপনার জনপ্রতিনিধি যারা আছে, প্রশাসন তাদের সঙ্গে এই বিষয়গুলো আসলে একটা যোগাযোগ রাখা উচিত। কিন্তু যোগাযোগ রাখা উচিত, এক বাক্যে আপনি বলবেন, এক বাক্যে। জি, আসলে মূলত গ্রামাঞ্চলে মাদক এবং এই ক্যাসিনো, এই দুটো পরস্পর একে অপরের পরিপূরক। বিভিন্ন বিদেশি অবৈধ ড্রাগস যেমন ইয়াবা রুট লেভেল পর্যন্ত গ্রামে ছড়ে গেছে, যেটা এই দিকে প্রোডাকশন হয় না। পদক্ষেপ নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নানা ধরনের যে কথা উঠে আসলো এই জনপদ নিয়ে, বিশেষ করে রাজশাহী অঞ্চলের মানুষ নিয়ে নানা ধরনের কথা তারা বললেন, অভিযোগ করলেন, সংকট সম্ভাবনার কথাও কিন্তু তারা বললেন। তো এই ছিল আজকের যেই নির্বাচনের পথচলা অনুষ্ঠানে। আমরা আজকে রাজশাহী অঞ্চলের মানুষের কথা তুলে ধরলাম। আগামীকাল থাকবো নাটোর জেলা, বনলতা সেনের জেলা নাটোর জেলায়। নাটোর জেলা মানুষের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কি ভাবছেন, দেখা হচ্ছে আগামীকাল নাটোর জেলায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।